এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1। ওকে, 1,10,000। পশ্চিমবঙ্গে উন্নয়নমূলক কাজের জন্য যে টাকা বরাদ্দ করা হয় তার মাত্র 10%, অর্থাৎ 10 টাকায় মাত্র 1 টাকা খরচ করা হয় শিক্ষা, স্বাস্থ্য বা সড়কপথের উন্নতির মতো কাজে। নীতি আয়োগ তাদের জুন মাসের রিপোর্টে দেখিয়েছে পশ্চিমবঙ্গের বর্তমান অর্থনীতির অবস্থা দেশের মধ্যে একেবারে তলানিতে, শেষের দিক থেকে তৃতীয়তে। আমাদের রাজ্য যখন দেনায় দুর্নীতিতে জর্জরিত, যখন আমার আপনার চপ্পল ছিঁড়ে যাওয়ার উপক্রম হাসপাতালে লাইন দিতে দিতে, বা একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এ রাজ্যে, বা একের পর এক বাস দুর্ঘটনায় মারা যাচ্ছেন মানুষ প্রায় রোজ, তখন অন্যদিকে দেখছেন রাজ্য জুড়ে অনুদানের ফোয়ারা ছুটছে। ফলে স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় যে আমাদের রাজ্যটা বুঝি দান খয়রাতিতেই উচ্ছন্নে গেল। কিন্তু আমরা এমন অনেক মানুষকে চারপাশে দেখি যাদের মাসে মাসে সুগার প্রেশারের ওষুধটুকু আসে, যাদের চিকিৎসাটা হয় এই মাসে মাসে ভাতাটা তারা পান বলেই। ফলে সব দেখে শুনে আমরা বড্ড দোটানায় পড়ে যাই। আমরা বুঝতে পারি না কোনটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয়। আসুন আজকে বরং আমরা এই নিয়েই কথা বলি, যাতে কোনো রাজনৈতিক নেতামন্ত্রী আপনাদেরকে বিভ্রান্ত না করতে পারে, যাতে আমরা সহজেই বুঝে নিতে পারি রাজার কাপড় সূক্ষ্ম নাকি রাজা উলঙ্গ। নমস্কার, আমি সোহম আর আপনারা দেখছেন দ্য ইউ ফ্যাক্টর, যেখানে আমরা চেষ্টা করি টিভিতে দেখা খবর আর আপনার জীবনের মাঝের সেতুটা হয়ে উঠতে, যেখানে আমি আপনি দুজনে মিলে চেষ্টা করব খবরের ঘটনা কিভাবে আমার আপনার জীবনে প্রভাব ফেলে তা বুঝে নেওয়ার। আজকে আমাদের প্রথম এপিসোড। আজকে আমরা কথা বলছি দান খয়রাতির রাজনীতি কি, তার উৎস কোথায়, এই দান খয়রাতির রাজনীতি কিভাবে ভোটের ময়দানে কাজ করে, আর সত্যি সত্যি এমন অনুদানের রাজনীতি আমাদের জন্য ভয়ঙ্কর কিনা, নাকি যতটা ভাবি ততটাও নয়। তাহলে শুরু থেকেই শুরু করি। চলে যাই 60-এর দশকের তামিলনাড়ুতে। তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামরাজ একদিন দেখলেন রেলওয়ে ক্রসিং এর ধারে একটা ছেলে গরু চড়াচ্ছে। তাকে তিনি ডেকে জিজ্ঞেস করলেন, কিরে, স্কুল যাস না কেন? প্রত্যুত্তরে ছেলেটা বলল, তোমাদের স্কুলে বুঝি খেতে দেয়? তামিলনাড়ুতে শুরু হলো মিড ডে মিল প্রকল্প। এডুকেশন হয়ে গেল ফ্রি। তবে কে কামরাজ যখন মিড ডে মিল প্রকল্প চালু করছেন তখনও তাকে কিন্তু পলিটিক্স অফ ফ্রিবিজ বা অনুদানের রাজনীতি বলা চলে না, তাকে বলতে হয় ওয়েলফেয়ার মেজার বা কল্যাণমূলক পদক্ষেপ। তবে এই কল্যাণমূলক পদক্ষেপগুলোকে কাজে লাগিয়ে কিভাবে ভোটের ময়দানে খেলা যায়, কিভাবে একে কাজে লাগিয়ে ভোটে জেতা যায়, তা কিন্তু দেখা যেতে শুরু করলো এই 60-এর দশকের শেষের দিক থেকে। ভারতের স্বাধীনতার পর থেকেই তামিলনাড়ুর ক্ষমতা ছিল কংগ্রেসের হাতে। ডিএমকে দলের প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাই এই কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসতে তিনি ঘোষণা করলেন যে তিনি এলে রেশন দোকানে 1 টাকায় 4.5 কেজি করে চাল দেবেন। সেই আকালের বাজারে কাজ করে গেল ফর্মুলা, মুখ্যমন্ত্রী হলেন আন্নাদুরাই। ব্যাস, তারপর আর কি, রাজনৈতিক নেতা মন্ত্রীদের প্রতিশ্রুতির পারদ চড়তেই থাকলো সমানে। 2006 সালে জয়ললিতাকে হারিয়ে যখন করুণানিধি ক্ষমতায় এলেন, মনে করা হয় তার পিছনেও কিন্তু ছিল এই ফ্রিবিজ পলিটিক্স। কারণ করুণানিধি নাকি বলেছিলেন যে তিনি ক্ষমতায় এলে তামিলনাড়ুর মানুষজনকে তিনি বিনামূল্যে কালার টিভি আর তার সাথে কেবল কানেকশন দেবে। তারপর আবার 2011-তে যখন জয়ললিতা ক্ষমতায় এলেন তখন তিনি অবশ্য আর কোনো রিস্ক নেননি। তিনি সিলিং ফ্যান থেকে শুরু করে মিক্সার গ্রাইন্ডার বা ভালো গরু বা দেশি ছাগল কোনো কিছুই আর বাকি রাখেননি। দেশ জুড়ে এই নতুন ধরনের রাজনীতি কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করলো 2000 সালের আশেপাশে। কেন্দ্রের কংগ্রেসের জোট সরকার নিয়ে এলো 100 দিনের কাজ, জাতীয় খাদ্য সুরক্ষা আইন এলো, গর্ভবতী মহিলা এবং নতুন মায়েরা অঙ্গনারী কেন্দ্রে বিনামূল্যে খাবার পেতে শুরু করলেন। মিড ডে মিল পেতে শুরু করলো মাধ্যমিক স্কুলের শিশুরাও। উড়িষ্যায় নবীন পট্টনায়ক 1 টাকায় 1 কেজি চাল দিলেন। বিহারে নীতিশ কুমার ঘোষণা করলেন ছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল দেওয়ার কথা। এদিকে কেজরিওয়ালের সরকার দিল্লিতে ফ্রিতে ইলেকট্রিসিটি দিল, জল দিল, আর তার সাথে দিল বাস যাত্রা ফ্রি করে মেয়েদের জন্য। এদিকে 2011 সালে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি একে একে চালু করলেন কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী বা সবুজ সাথীর মতো প্রকল্প। সেই থেকে দেশ জুড়ে এই
অনুদান দিয়ে ভোটে জেতার রাজনীতির বাড়বাড়ন্ত কিন্তু সমানেই চলছে। এতক্ষণ আমরা যখন তামিলনাড়ু, বিহার, উড়িষ্যা বা আমাদের পশ্চিমবঙ্গের কথাই বলছিলাম, ততক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকালকার দিনে এই দান খয়রাতি করে ভোটে জেতা কিন্তু একটা ম্যাজিক ফর্মুলার মতো হয়ে দাঁড়িয়েছে। 2022 সালের জুলাই মাসে উত্তরপ্রদেশের এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চরম নিন্দে করে বলেন যে এই অনুদানের রাজনীতি আমাদের দেশের উন্নতির পথে এক চরম অন্তরায়। आजकल हमारे देश में मुफ्त की रेवड़ी बांटकर वोट बटोरने का कल्चर लाने की भरसक कोशिश हो रही है। ये रेवड़ी कल्चर देश के विकास के लिए बहुत घातक है। इस रेवड़ी कल्चर से देश के लोगों को और खास करके मेरे युवाओं को बहुत सावधान रहने की जरूरत है। এবছরের শুরুতে দিল্লি ইলেকশনের সময় দেখা গেল পুরো উল্টো ছবি। আম আদমি পার্টির সাথে সমানে পাল্লা দিয়ে কিন্তু অনুদানের কথা ঘোষণা করে গেল বিজেপি। আম আদমি পার্টি যদি বলেছে যে মহিলাদের 2100 টাকা করে আমরা ভাতা দেব, বিজেপিও কিন্তু সমানে সমানে খেলেছে, তারা বলেছে আমরা 2500 করে দেব। দেখুন, প্রধানমন্ত্রী এক কথা বলেন আর তার দল দুদিন পরেই ডিগবাজি খেয়ে উল্টো পথে হাঁটা দেয়, সেই কথা বলার জন্য কিন্তু এটা বলছি না। বরং আমি চাইছি অন্য আর একটা দিকে নজরটাকে নিয়ে যেতে। আমি বলতে চাইছি যে সত্যি আমাদের দেশে কি এমন ঘটছে যার কারণে এই অনুদান দিয়ে ভোটে যেতে একটা অব্যর্থ ওষুধ হিসাবে কাজ করবে। প্রধানমন্ত্রী বুঝতে পারছেন এটা কতটা ক্ষতিকারক, তিনি সেটা প্রচুর মানুষের সামনে স্বীকার করছেন, কিন্তু তারপরও তার দলকেও কিন্তু এই অনুদানের রাজনীতিতে এসে নাম লেখাতে হয়। এমনটা কেন হবে? অর্থনীতিবিদ ইয়ামিনী আইয়ার এ প্রসঙ্গে খবরের কাগজ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে লিখেছেন যে দান খয়রাতির রাজনীতির এই বারবারন্ত প্রমাণ করেন যে আমরা ব্যর্থ হয়েছি আমাদের দেশকে সত্যিকারের এক কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট হিসাবে গড়ে তুলতে, যা সত্যি সত্যি মানুষকে ভালো রাখতে পারে। ফলে বুঝতেই পারছেন, স্বাস্থ্য, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে যতটা দরকার ততটা উন্নতি করা গেল না বলেই কিন্তু এই ধরনের অনুদানের রাজনীতির এতটা বাড়বাড়ন্ত। এই অনুদানের রাজনীতি ভালো না খারাপ সে বিষয়ে কথা বলার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু কাউকে অনুদান দিয়ে দলে টানার চেষ্টা করা মোটেও ইল্লিগাল বা বেআইনি বলে বিবেচিত হয় না। তাছাড়া আমাদের দেশের সংবিধান অনুসারে আমরা একটি ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণমূলক রাষ্ট্র, ফলে আমাদের দেশের নাগরিকদের যখন প্রয়োজন পড়বে তখন সরকার নিশ্চয়ই পাশে দাঁড়াবে। তাছাড়া আমাদের এটাও তো মনে রাখতে হবে যে ভারতবর্ষে আজও প্রতি 7 জনে একজন মানুষ এখনো গরিব, তাই তাদের পাশে দাঁড়ানোর অবশ্যই প্রয়োজন আছে। তাছাড়া বিদেশের দিকেও যদি তাকায়, মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেনে এমন কিন্তু বার্ধক্য ভাতা বা এই ধরনের আরো কিছু ভাতার কিন্তু প্রচলন সেখানেও রয়েছে। কিন্তু আমাদের অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো রকম সার্ভে করাই না, কোনো রকম সার্ভে করালেও তার রেজাল্টের উপর তোয়াক্কা করি না, বরং যথেচ্ছভাবে যা মাথায় আসে সেরকম অনুসারে আমরা একের পর এক প্রকল্প ঘোষণা করে দিই। সব থেকে বেশি খারাপটা তখনই লাগে যখন দেখি অপাত্রে দান করা হয়, যখন দেখি যে মানুষ কাজ করতে পারেন, যাদের গায়ে বল আছে, তাদেরকে বসিয়ে বসিয়ে ভাতা দেয়া হয়। কত ভালো হতো বলুন তো যদি তাদেরকে কাজের সুযোগটা করে দেওয়া হতো। তাই সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন, এগুলো করে সত্যি সত্যিই কি আমরা এক পরজীবী শ্রেণীর সৃষ্টি করছি না আমাদের সমাজে? মানুষের খেটে খাওয়ার ইচ্ছেটা নষ্ট করে দিচ্ছি না? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সব থেকে যেটা মুশকিল হয় সেটা হচ্ছে কোন প্রকল্পটা প্রয়োজনীয় আর কোনটা অপ্রয়োজনীয় সেই ঝাড়াই বাছাই করতে পারাটা। ধরুন আপনার বাড়ি থেকে আপনার কাছের স্কুল প্রায় 6-7 কিলোমিটার, তাহলে আপনার বাড়ির ছেলে মেয়েদের জন্য সবুজ সাথীর সাইকেল কিন্তু খুব জরুরি। অথচ আমি যখন স্কুলে পড়েছি আমার বাড়ি থেকে আমার স্কুল কিন্তু ছিল 3-4 মিনিটের হাঁটা পথ, ফলে এ কিন্তু আমার কাছে বাজে খরচ। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন তিনি কিন্তু বলেছেন যে সমস্ত রকমের দান খয়রাতি যে খারাপ এমনটা কিন্তু নয়। গরিব মানুষ হাতে কিছু টাকা পেলে একটু তারা ভালো খেতে পারেন, ভালো স্কুলে পাঠাতে পারেন ছেলে মেয়েদের, কিন্তু মুশকিল হয়ে যায় যখন কে কত বেশি টাকা দিতে পারে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কার প্রয়োজন আছে তা না দেখেই যথেচ্ছভাবে দান খয়রাতি চলতে থাকে। দান খয়রাতি তো চলছেই, আর তাই আজকে আমরা কথা বলছি দান খয়রাতির রাজনীতি ঠিক কি,
কিভাবে দান খয়রাতি বিবর্তিত হলো বিভিন্ন পর্যায়ে, এই ধরনের অনুদান কিভাবে ভোটে জেতাতে সাহায্য করে, এই নিয়ে। তবে এবার আমরা কথা বলবো কিভাবে এই দান খয়রাতি আমাদের সর্বনাশের কারণ হয়, ঠিক কোন জায়গায় পৌঁছলে এই দান খয়রাতি আর কল্যাণমূলক না থেকে আমাদের সর্বনাশ ঘটাতে থাকে। আজকে আমরা শুরু করেছিলাম নীতি আয়োগের একটা রিপোর্ট দিয়ে, যে রিপোর্টে বলা হয়েছিল পশ্চিমবঙ্গের উন্নয়ন বাজেটের মাত্র 10% খরচ করা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্সে। এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে কি কি পড়ে জানেন? ধরুন একটা ভালো রাস্তা করা হলো যাতে দুর্ঘটনা কম হয়, বা ছাত্রছাত্রীদের ভালো শিক্ষার ব্যবস্থা করা হলো, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হলো যাতে তারা বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ পায়, বা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা হলো যাতে আপনাকে বা আমাকে অতটা লাইন দিতে হচ্ছে না, বা আমরা প্রায় নিখরচায় আরও ভালো গুণগত মানের চিকিৎসা পাচ্ছি, এই ধরনের বিষয়গুলো। কিন্তু সর্বনাশটা তখনই হয় যখন যে টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কাজে খরচ করা উচিত ছিল, যে কাজে ব্যবহার করলে মানুষ বহুদিন সুফল পেত, সেখান থেকে টাকা সরিয়ে নিয়ে গিয়ে ব্যবহার করা হয় মানুষের মন ভোলানো কাজে, কিছু শর্ট টার্ম সলিউশন খুঁজতে। ভারতবর্ষে প্রতি বছর 1 ট্রিলিয়ন ভারতীয় মুদ্রা খরচ করা হয় এই ফ্রিবিজ পলিটিক্সে, এমনটাই বলছে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা রিপোর্ট। তবে তার আগে বলুন তো, ঠিক এই 1 ট্রিলিয়ন ভারতীয় মুদ্রা ঠিক কতটা? যদি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে ধরুন আপনি স্কুলে চাকরি করেন আর আপনার মাসে মাইনে 40,000 টাকা। তাহলে এই 1 ট্রিলিয়ন টাকা যদি সরকার সরকারি চাকরির মাইনে দিতে খরচ করে, তাহলে আপনার মতো আরও 25 কোটি মানুষ চাকরি পেতে পায়। একজনের স্যালারির উপর যদি গড়ে 4টি মানুষ নির্ভরশীল হন, তাহলে 100 কোটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের সংস্থান হয়ে যায় এই টাকায়। অন্যদিকে ভারতবর্ষের গ্রামীণ এলাকায় 1 কিলোমিটার রাস্তা বানাতে খরচ পড়ে গড়ে 3 লক্ষ টাকা মতো। এই 1 ট্রিলিয়ন টাকায় আমাদের দেশে 33 লক্ষ কিলোমিটার নতুন রাস্তা বানানো যেত। এই ডিস্টেন্সটা এতটাই যাতে কলকাতা থেকে দিল্লি 2100 বার সড়কপথে কভার করে ফেলা যায়। ভারত সরকারেরই দেয়া হিসেব অনুযায়ী আমাদের দেশে একটা জেলা হাসপাতাল চালাতে খরচ হয় বছরে 326 মিলিয়ন টাকা। দান খয়রাতি করতে যে টাকা খরচ হয়, সে টাকায় 3000-এরও বেশি এরকম হাসপাতাল চালানো যেতে পারে। বুঝতেই পারছেন, রেশন দোকানে আপনাকে যখন বিনামূল্যে 1 কেজি চাল দেয়া হচ্ছে, বা আপনার কৃষি ঋণ মুকুব হয়ে যাচ্ছে, আপনি মহা আনন্দে আছেন। অথচ এর পিছনে সরকার যে বিপুল পরিমাণ টাকা খরচ করে, সে টাকার সদ্ব্যবহার হলে আপনার পরিবারটা দাঁড়িয়ে যেত। আপনাকে আর প্রতিদিন সরকারের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হতো না দিন গুজরানোর জন্য। আপনি চাইলেই, একটু চোখ কান খোলা রাখলেই রাজনৈতিক দলগুলোর এই খেলাটা কিন্তু ধরে ফেলতে পারেন। ভাবছেন তো কি করে? হিসেবটা কিন্তু খুব সোজা। অর্থনীতিবিদরা এই সমস্ত ধরনের অনুদানকে 2টি ভাগে ভাগ করেন। একটা হচ্ছে মেরিট গুডস, আর একটা হচ্ছে নন মেরিট গুডস। অর্থাৎ এরপর যখন নেতারা আপনার বাড়ি আসবেন প্রতিশ্রুতি দিতে যে আকাশের চাঁদ এনে দেব, ঘোড়ার ডিম এনে দেব, তখন তাদের জিজ্ঞেস করুন, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করুন, এতে করে কি আপনার সমস্যার সুষ্ঠু সমাধান হয়, নাকি বারবার তাদের কাছেই আপনাকে আবার হাত পাততে হবে? তাহলেই বুঝতে পারবেন আপনাকে দুধ খাওয়ার জন্য একটি গরু দেয়া হচ্ছে, নাকি প্রতিদিন সেই গরুর দুধ 1 ছটাক করে আপনার বাড়িতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে, যাতে আপনার একটা দিন তো চলে যায়, কিন্তু আপনি এই ভয়েও থাকেন আগামীকাল সেই দুধটা না এলে আপনাদের কি হবে। হিসেবটা স্পষ্ট ছিল বলেই হয়তো অসুবিধা হয়নি মহারাষ্ট্রের পালঘর জেলার বাসন্তবাড়ি গ্রামের মানুষদের। লোকসভা নির্বাচনের আগে রেশন দোকানে তাদের বিনামূল্যে শাড়ি দেয়া হয়েছিল। সে শাড়ি তারা আবার সরকারের ঘরে ফেরত দিয়ে এসেছেন, আর বলে এসেছেন তাদের স্কুল চায়, স্কুলে মাস্টার চায়, আর চায় কাজের সুযোগ। শাড়ি তারা নিজেরাই কিনে নিতে পারেন।